প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কম্পিটিভ সেন্টেন্স উপর ক্লাস নেব। আজকের ক্লাসে আমি কম্পিটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ 10টি রুলস নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে এই 10টি রুলসে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা জেনে নিই কম্পিটিভ সেন্টেন্স কি। দেখো দেখো কম্পিটিভ সেন্টেন্সে বাক্যের একটি অংশ দেয়া থাকবে এবং অপর অংশটি তোমাকে অর্থ অনুযায়ী কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কম্পিটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাকে দুটি জিনিস মনে রাখতে হবে। প্রথমেই তোমাকে সেন্টেন্সের অর্থ ভালোভাবে বুঝতে হবে, তারপর রুলস অনুযায়ী সেটা কমপ্লিট করতে হবে। কম্পিটিভ সেন্টেন্সে কিছু রুলস আছে, আমি এখন সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। সো ডট ডট দ্যাট, মানে সো এর পরে কিছু লেখা থাকবে, তারপর যদি দ্যাট থাকে। সো অর্থ এত বেশি, দ্যাট অর্থ যে। যুক্ত সেন্টেন্সে কমপ্লিট করার নিয়ম: সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট। সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান নট হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড নট হবে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটা জিনিস মনে রাখবা, সো এর পরে যদি কিছু লেখা থাকে, তারপর যদি দ্যাট থাকে, পরের অংশ পায়না জাতীয় হবে। কি জাতীয় হবে? পায়না জাতীয়। কমপ্লিট করার সময় মনে রাখো পরের অংশ কি হবে? পায়না জাতীয়। যেমন দেখো, হি ইজ সো উইক, সে এত বেশি দুর্বল যে। এখন আমি বলছি কি বলবো, পরের অংশ পায়না জাতীয় হবে। আগে বাংলায় আমি সেন্টেন্সটা তৈরি করি। আমি বলতে পারি কি, সে কাজটি করতে পারে না, সে হাঁটতে পারে না, সে খেতে পারে না, সে দৌড়াতে পারে না, সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এত বেশি দুর্বল যে সে কাজটা করতে পারে না, সে এত বেশি দুর্বল যে সে দৌড়াতে পারে না। তাহলে দেখো আমি যদি বলি সে দৌড়াতে পারে না, তাহলে কি হবে? হি সাবজেক্ট পরে ক্যান নট বা কুড নট। যেহেতু এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? হি ক্যান নট। দৌড় ইংরেজি কি? রান। আসলে প্রথম রুলসটা কি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, সো দ্যাট অর্থ যাতে। যুক্ত সেন্টেন্সে কমপ্লিট করে নিও। যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম: প্রথমে বলবে সাবজেক্ট, তারপরে ক্যান বা কুড প্লাস বি1 প্লাস অবজেক্ট। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। দেখো, সো দ্যাট অর্থ যাতে। সো দ্যাট যদি সেন্টেন্সে কমপ্লিট করে নিয়ম: সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান বসবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো দ্যাট যদি একসাথে থাকে, তাহলে পরের অংশ পারে জাতীয় হবে। পরের অংশ কি জাতীয় হবে? পারে জাতীয়। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে। আর আমি পরের অংশ কি বলবো? পারে জাতীয়। তাহলে আমি বলতে পারি সে যাতে জীবন উন্নতি করতে পারে, সে যাতে পরীক্ষায় পাস করতে পারে। হ্যাঁ, যে বলে আমি সে যাতে জীবন উন্নতি করতে পারে, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট কি হবে? হি। সাবজেক্টের পরে কি হবে? ক্যান বা কুড। তাহলে কি হবে? ক্যান। উন্নতি করে ইংরেজি কি? শাইন বা সাকসেস ইন লাইফ। আশা করি সো দ্যাট এর রুলসটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, লেস্ট অর্থ হচ্ছে নতুবা বা নইলে। লেটস যুক্ত সেন্টেন্সে কমপ্লিট করার নিয়ম: যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম। কমপ্লিট করার নিয়ম: প্রথমে সাবজেক্ট, তারপরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওয়ার্ক ফাস্ট, লেস্ট। দেখো, লেস্ট শব্দের অর্থ নতুবা বা নইলে। লেস্ট শব্দের অর্থ নতুবা বা নইলে। লেস্ট থাকলে পিছে একটা ভয় কাজ করবে। পিছনে কি কাজ করবে? ভয় কাজ করবে। দেখো, লেস যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পরের অংশ, দেখো লেস যুক্ত সেন্টেন্সের মধ্যে পরের অংশ কি নেগেটিভে কি লেখা যাবে না। লেস্ট অর্থ হচ্ছে নইলে বা নতুবা। সাবজেক্ট, লেস যুক্ত সেন্টেন্স কমপ্লিট করার নিয়ম: সাবজেক্ট শুড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। লেস থাকলে পরের সেন্টেন্সটা কি নেগেটিভে কি লেখা যাবে না। লেস থাকলে পিছনে একটা ভয় কাজ করবে। যেমন দেখো,
দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, নইলে কি ট্রেনটা মিস করতে পারো, পেছনে একটা ভয় কাজ করবে, নইলে কি ক্লাসটা মিস করতে পারো, নইলে কি বাসটা মিস করতে পারো। দেখো তাহলে দেখো আমি যদি বলি নইলে ক্লাসটা মিস করতে পারো, নইলে তুমি ক্লাসটা মিস করতে পারো। ওয়াক ফাস্ট, লেস্ট ইউ, সাবজেক্ট ইউ, সাবজেক্ট কি হবে শুড মিস দা ক্লাস। আসলে লেস্টের রুলসটা বুঝতে পারছো। তারপরে দেখো আনলেস, আনলেস অর্থ যদি না, যদি না, আনলেস যুক্ত সেন্টেন্সে কমপ্লিট করার নিয়ম, যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম, কমপ্লিট করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বা উড, উইল বা উড, নট ব্যবহার করা যাবে অর্থ অনুযায়ী, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। যেমন দেখো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, দেখো আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি আমার সাথে কি যদি না, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি পরীক্ষায় ফেল করতে পারো। তাহলে দেখো যদি তুমি পরীক্ষায় ফেল করতে পারো তাহলে কি হবে ইউ, সাবজেক্ট পরে কি হবে উইল বা উড, তাহলে কি হবে ইউ উইল ফেল ইন দা এক্সাম। এখন দেখো আমি যদি এটা এভাবে বলতাম যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, তাহলে আমি কি লিখতাম ইউ উইল নট পাস ইন দা এক্সাম। তথ্য অনুযায়ী তুমি নটকে ব্যবহার করতে পারো। আশা করি আনলেসের রুলসটা তোমরা বুঝতে পারছো। দো বা অলদো অর্থ যদিও, দো বা অলদো অর্থ যদিও, যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম, যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম, কমপ্লিট করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, দো বা অলদোর ক্ষেত্রে, দো বা অলদোর ক্ষেত্রে প্রথম অংশে বিপরীত পরের অংশ, প্রথম অংশের বিপরীত হবে পরের অংশ, প্রথম অংশ যে টেন্স হবে, প্রথম অংশ যে টেন্স হবে পরের অংশ একই টেন্স হবে। যেমন দেখো দো রাফি ইজ রিচ, দেখো যদিও রাফি ধনী, তাহলে পরামর্শ কি হবে বিপরীত, তাহলে কি বলতে হবে যদিও রাফি ধনী সে কি কি পণ, দেখো প্রথম প্রেজেন্স পরামর্শ আমাকে প্রেজেন্ট লিখতে হবে, তাহলে কি হবে হি ইজ মিজার। আশা করি বুঝতে পারছো। বা যদি বলি দো জিহাদ ইজ এ গুড স্টুডেন্ট, যদিও জিহাদ ভালো ছাত্র সে কি ভালো রেজাল্ট করতে পারেনি, কারণ প্রথম অংশ বিপরীত হবে পরের অংশ, তাহলে কি হবে হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আশা করি তোমরা দোয়ের রুলসটা কি বুঝতে পারছো। এবার দেখো ইফ, ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি, ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে কমপ্লিট করার নিয়ম, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। যেমন মনে করো ইফ ইউ কল মি, দেখো যদি তুমি আমাকে কল করো,
আমি যাব। তাহলে কি হবে দেখো, তোমার সাবজেক্ট আই, সাবজেক্টের পরে কি উইল, যেহেতু প্রেজেন্ট টেন্স আর সাবজেক্টের পরে কি হবে উইল, গো। ইফ এর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, ইফ এর প্রথম অংশ পাস্ট টেন্স হলে কমপ্লিট করার নিয়ম, সাবজেক্ট প্লাস উড প্লাস বি1 প্লাস অবজেক্ট। যেমন ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে আমি যেতাম। তারপর তুমি সাবজেক্ট বলছে আমি যেতাম, সাবজেক্ট কি হবে আই, সাবজেক্ট কি হবে উড, যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে আই উড গো। আসলে তুমি বুঝতে পারছো। ইফ এর প্রথম অংশ যদি পাস্ট, ইফ এর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সাবজেক্ট তারপর হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, দেখো এবার প্রথম অংশ কোন টেন্স পাস্ট টেন্স, তারপর অংশ কি হবে পাস্ট, সাবজেক্ট পরে কি হবে উড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে কি বলতো আই উড হ্যাভ joined the party। আসলে তোমরা ইফ এর তিনটা রুলস কি বুঝতে পারছো। as though, as if যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে as if as though প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে, প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখো he talks as if, he told as if। দেখো সে বলে যেন, দেখো as if এর প্রথম অংশ কোন টেন্স প্রেজেন্ট টেন্স, তারপর অংশ কি হবে পাস্ট, সে বলে যেন সে সব জানতো, he নো এর পাস্ট কি হবে নিউ, এভরিথিং। দেখো he told as if সে বলে যেন সে সব জানতো, দেখো প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, he had known everything since, সময় বোঝালে, সময় বোঝালে। দেখো সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। It is many years since it was many
It is many years since I meet him. দেখো এটা কি অনেক সময় হয়েছে যে আমি তার সাথে দেখা করেছি। It was many years since, দেখো since এর past tense, তারপর অংশ past perfect, তাহলে কি হবে I had met him। আসলে তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা শেয়ার করবে এবং তোমার বন্ধুরাও যাতে আমার চ্যানেলটি থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।